হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। যেভাবেই হোক আমার ওই মেয়েকে চাই। ডু ইউ গেট দ্যাট? যে কোনো মূল্যই আমার ওই মেয়েকে চাই, হয়তো জীবিত নয়তো মৃত। মাতৃত্বেও ক্ষোভ আর রাগ নিয়ে ওপর পাশ থেকে ব্যক্তিকে উপরোক্ত কথাটা বলে উঠল আব্রাহাম। মাত্র বাইরে চলে গিয়েছে রাগ, তবে কথাটা শেষ হতে না হতেই তীব্র বেগে কেউ একজন ছুটে এসে আব্রাহামকে পেছন থেকে জড়িয়ে ধরে একদম আষ্টে ফিষ্টে। হুট করে এমন হওয়াতে আব্রাহাম বেশ অবাকি হয়। সে কোনো রকমে ঘুরে দেখে একটা মেয়ে একেবারে ভয়ে শেষ। তার সামনে ঘুরতেই এবার যেন মেয়েটা আব্রাহামের বুকে ঝাঁপিয়ে পড়ে, দু হাতে আব্রাহামের জ্যাকেটটা খামচে ধরে। আব্রাহাম বুঝলো যে সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আব্রাহাম তার হাত দুটো খানিক উপরে তুলে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা তার চোখ মুখ খিচে বন্ধ করে আছে। প্লিজ আমাকে বাঁচান, একটু সাহায্য করুন প্লিজ, নয়তো নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে একটু হেল্প করুন। বেশ আকুতি স্বরেই মেয়েটা আব্রাহামকে এই কথাটা বলে ওঠে। মেয়েটার গরম নিঃশ্বাস সব আব্রাহামের বুকের উপরে আছড়ে পড়ছে। আব্রাহাম এবার খেয়াল করে দেখে যে মেয়েটা পরনে একটা সাদা গোল জামা রয়েছে, যাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে, হাতের বেশ অংশ কেটে গেছে। এটা বেসিক্যালি একটা হাইওয়ে রোড, আর বেশ নীরব শুনশান। এখানে এত রাতে কারো থাকার কথা না, কিন্তু এখানে এই একটা মেয়ে এই অবস্থায়, ব্যাপারটা বেশ একটা সুবিধার না অবশ্যই। আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তার আগে বেশ কিছু লোক দ্রুত পায়ে দৌড়ে এদিকে এগিয়ে আসে, হাতে তাদের ছুরি। আব্রাহাম তাদের দেখে তার আর বুঝতে বাকি রইল না যে আসলে কি হয়েছে। লোকগুলো হন্য হয়ে আশেপাশে মেয়েটাকে খুঁজে যাচ্ছে। তাদের দেখতে আব্রাহাম মেয়েটাকে নিজের বুকের সাথে চেপে ধরে দ্রুত অপর পাশে ঘুরে যায়। এমনভাবে মেয়েটাকে নিজের বুকে ধরে রাখে যেন বুঝে যাচ্ছে না। যদি লোকগুলো আরেকটু সামনে এগোলে তাদের দেখতে পায়। লোকগুলো ভাবছে যে তারা কাপড়, তাই সেদিকে আর যায় না। সেখানে আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, তারপর তারা সেখান থেকে চলে যায়। তাদের চলে যেতে আব্রাহাম মেয়েটাকে নিজের বুক থেকে কিছুটা আগলা করে ধরে। কোনো নড়াচড়া নেই তার এখন, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আব্রাহাম তার হাত দিয়ে মেয়েটির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। এখন মেয়েটার মুখটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। মেইন রোডের ল্যাম্পপোস্টের আলো সম্পূর্ণ যেন তার মুখে ছড়িয়ে পড়েছে। মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে, কপালের পাশেও ক্ষত হয়েছে, কাঁধে রয়েছে একটা ছোট্ট ব্যাগ। আব্রাহাম এত রাতে আর কোনো উপায় না পেয়ে মেয়েটাকে পাজা খুলে তুলে নিল, তারপর নিজের গাড়িতে বসিয়ে দেয়। আব্রাহাম নিজের জ্যাকেটটা খুলে পেছনের সিটে রেখে দেয়, তারপর নিজেও গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দেয়। দেখতে দেখতে একটা সময় গাড়ি এসে থামে আলিশান এক বাড়ির সামনে। চারিপাশে অনেক গার্ডস। আব্রাহামের গাড়ি আসতেই দেখে গার্ডরা দুই পাশ থেকে মেইন গেট খুলে দেয়। আব্রাহাম গাড়ি নিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে। গাড়ি থেকে প্রথমে নিচে নামে, তারপর অপর পাশে গিয়ে গাড়ির দরজা খুলে সেই মেয়েটাকে আবার পাজা খুলে তুলে নেয়। গাড়ির ভেতর থেকে মেয়েকে বের করতে দেখে একজন গার্ড হাঁ করে তাকিয়ে থাকে, কেননা আব্রাহাম আজ অবধি তার সাথে কোনো মেয়েকে এই বাড়িতে নিয়ে আসেনি। আব্রাহাম তা খেয়াল করে গার্ডটার দিকে নিজের অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে। গার্ড মাথা নামিয়ে চলে যায়, আর আব্রাহাম মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে এসে পড়ে। বাড়ির ভেতরে যেতেই হলরুমে আব্রাহামের দাদি ইলা বেগম সহ আরও স্টাফরা ছিল। তাদের সবাইকে এড়িয়ে আব্রাহাম মেয়েটাকে নিয়ে সোজা নিজের বেডরুমে চলে যায়, আর সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আসে। আব্রাহাম গিয়ে মেয়েটাকে আলতো করে শুয়ে দেয়। তার পায়ের দিকে চোখ যেতে আব্রাহাম দেখে যে পায়ের ওপরেও বেশ কিছু অংশ কেটে গেছে। তার দেখে আব্রাহাম মুখ কুঁচকায়। অর্থাৎ যে কিনা একটা মানুষকে নির্মমভাবে খুন করতেও দ্বিতীয়বার ভাবে না, সে কিনা এখন এই সামান্য ক্ষত দেখে এমন মুখ কুঁচকাচ্ছে। আব্রাহাম দাঁড়িয়ে ছিল, তখনই রুমে তার দাদি ইলা আসে। আব্রাহাম, হুম। মেয়েটা কে রে? জানি না। জানিস না মানে? চিনিস না, জানিস না, একটা মেয়েকে এভাবে বাসায় নিয়ে এলি? দাদি তুমি? এ মা, এই কি অবস্থা রে? মেয়েটা তো অনেক ব্যথা পেয়েছে। আচ্ছা, আমি সব দেখছি। এই বলে ইলা চলে গেল, আর আব্রাহাম সেখানেই থেকে যায়। দুহাত ভাঁজ করে এক মনে মেয়েটার দিকে তাকিয়ে আসে। মুখটা মলিন হয়ে আসে, কিন্তু তবুও যেন তাতে একটা মায়া ভরা। কালো ঘন চুলগুলো ছড়িয়ে রয়েছে চিনিগ্ধ মুখ, চোখের বড় বড় পাপড়ি, কপালে ক্ষত স্থানটা কেটে জমাট বেঁধে এখন খয়েরি বর্ণ ধারণ করেছে। ঠোঁটজোড়া লাল প্লাস কালো সংমিশ্রণ রঙ হয়ে আছে।
আব্রাহাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। এর আগে সে কখনো কোনো মেয়েকে এতটা লক্ষ্য করেনি, কিন্তু মেয়েটা এত রাতে হাইওয়ে রোডে কী করছিল, আর ওই লোকগুলোই বা কেন তাকে ধাওয়া করছিল, এই প্রশ্নই এখন মাথায় এসে বাড়ি খাচ্ছে। আব্রাহাম এগুলোই ভাবছিল, তখনই ইলা আসে। তার সাথে একটা মেয়ে স্টাফও রয়েছে। ইলার হাতে ড্রেসিংয়ের সব জিনিসপত্র। আব্রাহাম সেখান থেকে চলে আসতে নেবে, তখনই মেয়েটার ব্যাগের দিকে তার চোখ যায়। আব্রাহাম ব্যাগটা হাতে করে নিয়ে অন্য রুমে চলে যায়, আর ইলা এদিকটা সামলায়। আব্রাহাম অন্য পাশের রুমে চলে যায়। আজ হয়তো তাকে এখানেই থাকতে হবে। হাত থেকে মেয়েটার ব্যাগটা রাখতে যাবে, তখনই ব্যাগের ভেতর থেকে কিছু একটা নিচে পড়ে যায়। সে তা তুলে হাতে নিয়ে দেখে, আর তার সাথে বেশ অবাক হয়। এটা একটা আইডি কার্ড। আইডি কার্ডে ওই মেয়েটার সব ডিটেলস দেয়া। এটা কি করে সম্ভব? মেয়েটার নাম নুফেজা বিনতে আয়রা, প্রফেশনাল রিপোর্টার। আব্রাহাম তাদেরকে কপাল কুঁচকায়। এটাকে সে শুধুমাত্রই একটা কাকতালীয় ব্যাপার ধরবে নাকি অন্য কিছু তা বুঝে না। কারণ আব্রাহাম পাগলের মতো করে যে মেয়েটাকে খুঁজে যাচ্ছিল সে আর কেউ না, মেয়েটা আয়রাত। তবে আব্রাহাম তার নাম শুনেছে, এর আগে কখনো তাকে দেখেনি। আর এখন সবটা যখন নিজের সামনে এলো, তখন আব্রাহাম সত্যি বেশ অবাক। আব্রাহাম সিঙ্গেল একটা সোফাতে বসে পড়ে, শার্টের উপরে কয়েকটা বোতাম খুলে দেয়। হাতের এখনও রয়েছে আয়রাতের আইডি কার্ড। তাই দেখছে আব্রাহাম, যাকে কোথাও খুঁজে পাচ্ছিল না সেখানে আজ নিজে থেকে এসে ধরা দিল। তার ছিল হাসি হাসে আব্রাহাম। পাশ থেকে অ্যালকোহলের গ্লাসটা নিয়ে কয়েক পেক মেরে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। হঠাৎ ইলা এসে আব্রাহামকে ডাক দেয়। আব্রাহাম, হ্যাঁ দাদি। আচ্ছা, মেয়েটাকে তা কি এখন বলবি তুই? আসলে দাদি, আমারই পরিচিত একজন। সত্যি? হ্যাঁ। মেয়েটা হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছে। আমি নিজেই সব করে দিলাম। বড্ড মায়া হলো আমার। জানিস, মেয়েটা পুরো হীরার টুকরো, অনেক সুন্দর। হুম। মেয়েটা তোর রুমেই রয়েছে, বুঝলি? আমি চাই এখন, কিছু লাগলে আমাকে বলিস। আচ্ছা বুঝলাম, এখন তুমি যাও। ইলা চলে গেল। আব্রাহাম রুমের দরজার সাথে কিছুটা হেলান দিয়ে দাঁড়িয়ে। আব্রাহাম এখন যেই রুমে আসে সেই রুম থেকে তার বেডরুমটা দেখা যায়। সেদিকে তাকিয়ে আছে আব্রাহাম। সেখানে আয়রাত রয়েছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আব্রাহাম এসে পড়ে। উনি আর কেউ না, আব্রাহাম আহমেদ চৌধুরী। তবে তার নামের আগে একটা টাইটেল যুক্ত না করলে নয়, মাফিয়া গ্যাংস্টার। আব্রাহামকে মাফিয়া গ্যাংস্টার হিসেবে ধরা হয়। এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা আব্রাহাম চৌধুরীকে চিনে জানে না। আমেরিকাকে বিশ্বের সবথেকে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, আর এই আমেরিকান আন্ডারগ্রাউন্ড বর্তমানে তার আন্ডারে। সবাই বলে আব্রাহাম বেশ ইগোস্টিক অ্যান্ড অ্যাটিটিউডওয়ালা। আপন বলতে শুধু নিজের দাদি রয়েছে, যাকে নিয়ে আব্রাহামের পুরো দুনিয়া। তবে ফরেন কান্ট্রিতে আব্রাহামের থাকাটা তেমন পছন্দের না। নিজের দেশে থাকতে তার ভালো লাগে। আর এছাড়াও দেশের নিজের বয়স্ক দাদিকে রেখে বাইরে একা একা থাকা আর সম্ভব না। তাই তবে আব্রাহাম দেশের নিজের যোগ্যতা দক্ষতায় বিজনেস করে তুলেছে। আর আব্রাহামের বিজনেসের সাইডে এতটাই স্ট্রং যে প্রতি বছর বিজনেস টাইকুন নিঃসন্দেহে আব্রাহামেরই হয়। সৌন্দর্য নিয়মের বাইরে রয়েছে আব্রাহাম। ছেলেরাও যে এত পরিমাণ সুদর্শন হয় তা আব্রাহামকে না দেখলে হয়তো বোঝার কোনো উপায় ছিল না। আব্রাহামের পার্সোনালিটি এক কথায় অসাধারণ, যে কেউ প্রেমে পড়তে বাধ্য। ও তাদেরকে স্মার্ট হওয়ার জন্য প্রতিনিয়ত নানা ধরনের অফার এসে থাকে তার কাছে, কিন্তু সেগুলোতে দেওয়ার মতো আর সময় কই তার। তবে যে যেমন তার সাথে আব্রাহাম তেমন, জেদ রাখ নাকের ডোকে বাস করে। আর ওই মেয়েটা হচ্ছে নুফেজা বিনতে আয়রা। সে পেশায় রিপোর্টার, নিত্য নতুন রিপোর্ট করাই তার কাজ। বাসায় নিজের মা রয়েছে। মার আদুরের দুলালি সে। বাবা ছিলেন, তবে অনেক বছর আগে গত হয়েছেন। তিনি পুলিশ অফিসার ছিলেন, গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আয়রাত মেয়ে হিসেবে মাশাল্লাহ খুব মিষ্টি একটা মেয়ে, মুখ ভরা মায়া রয়েছে। সে কারো চোখে পড়লে আবার তার নজর তুলে আরতের দিকে দ্বিতীয়বার তাকাতে বাধ্য, মনে যেন আঁচড় কেটে এমন। আয়রাত স্বভাবতই চঞ্চল মেয়ে, এক জায়গায় চুপ করে বসে থাকার মতো মেয়ে সে মোটেও না। এত বর্ণনা না করে আয়াতকে এক কথায় বলা যায় সুন্দরী। আর আব্রাহামের এত হন্য হয়ে আয়াতকে খোঁজার কারণ হচ্ছে একটা ভুয়া খবর। আয়াত যেহেতু রিপোর্টার তাই নানাবিধি নিউজ সে করে। আর এক্ষেত্রে আয়াত আব্রাহামকে নিয়ে নিউজ করেছে যে আব্রাহাম মেয়ে পাচারকারীদের সাথে জড়িত আছে। দেশে বেশ কয়েকদিন যাবৎ গার্লস অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের কেস চলছে। বড় বড় অফিসাররা যেন নাকানি চুবানি খাচ্ছে তাদের ধরার জন্য। আর দিনকে দিন এই নিউজটাই যেন নিউজ পেপারে তুঙ্গে রয়েছে।
তাই সেই জন্য রিপোর্ট করা। এক্ষেত্রে আব্রাহামের চৌধুরীর নাম আসে। আয়রাত অনেক নামডাক শুনেছে এই ব্যক্তির, আর যেহেতু সে একজন মাফিয়া তাই তার জন্য এসব ট্রাফিকিংয়ের কাজ কোনো বড় ব্যাপার না। আর ভেজালটা তখন হয় যখন আয়রাতকে একজন আব্রাহামের ব্যাপারে ভুল ইনফরমেশন দেয়, আর তখন সব দিকের প্রেশার এতটাই বেশি ছিল যে আয়রাত কী করবে আর কী করবে না তা বুঝে আসে না। আর আব্রাহামের প্রতি তার সন্দেহের কাঁটাটা কিছুটা ঘুরে যায় বিদে আয়রাত এসব মেয়ে পাচারকারীদের খাতে আব্রাহামের নাম উল্লেখ করে, অর্থাৎ তার নামে ভুয়া রিপোর্ট। আব্রাহাম এসব খবর টিভি আর ম্যাগাজিন থেকে জানতে পারে, আর এগুলো শুনেই তো আব্রাহামের মাথায় ধূপ করে আগুন জ্বলে ওঠে, যার দরুন আব্রাহামের সাথে বেশ কিছু হাই স্ট্যান্ডার্ড মানুষের রেশারেশিও হয়। আব্রাহাম রিপোর্টারের নামের জায়গায় আয়াতের নাম দেখে, তবে সেখানে তার কোনো ছবি ছিল না। ব্যাস, সেদিন থেকে আব্রাহাম আয়াতকে খোঁজা শুরু করে দেয়। আব্রাহাম জীবনে কোনো মেয়ের দিকে আঙুল তুলেনি, কিন্তু এবার ব্যাপারটা এতটাই বেশি সিরিয়াস যে সে সোজা আয়াতকে মেরে ফেলার কথাই ভেবেছিল। ফোনে নিজের গার্ড রাশেদকেই আব্রাহাম ওই কথাটা বলেছিল, আর তারপরে এসব কাহিনী হয়। পরের দিন সকালে সূর্যের তীব্র রোদ চোখের উপরে আছড়ে পড়লে চোখ মুখ সব কুঁচকে ফেলে আয়রাত। আলতোভাবে নিজের চোখ দুটো মেলে। মাথাটা বেশ ভারী ভারী লাগছে। মাথার একপাশে হাত দিয়ে কপাল কুঁচকে উঠে বসে। এবার সম্পূর্ণ চোখ মেলে নিজের আশেপাশে তাকায়। খেয়াল করে বিশাল একটা রুমে বড় এক বেডে বসে আছে সে। সারাটা রুম ধবধবে সাদা। এক পাশে বড় থাই গ্লাস, আর এক পাশে অনেক বড় করিডর। রুমের সব কিছু সাদার মাঝে কিছু কিছু জিনিস কালো আর ধূসর বর্ণের, যা বেশ ফুটে উঠেছে। বুঝলো যে এখানে থাকে সে বেশ শৌখিন প্রকৃতির একজন মানুষ। আয়রাত দেখে তার পায়ে হালকাভাবে ব্যান্ডেজ করা, মাথাতেও ব্যান্ডেজ রয়েছে এক পাশে। আস্তে করে উঠে পড়ে আয়রাত। উঠে গিয়ে থাই গ্লাসটা সরিয়ে দেয়। বাইরে থেকে পাখিদের কিচিরমিচির কিছু শব্দ আসছে। আয়রাত বড় বড় পর্দাগুলো মেলে দাঁড়ায়। মৃদু বাতাস বইছে। আয়রাতের বেশ ভালো লাগলো আবহাওয়াটা। মুখে তার ফুটে ওঠে এক চিলতে হাসি। আয়রাত এভাবেই বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, তখন নিজের পেছনে থেকে কারো ডাকে চমকে ওঠে। নুজাইফা বিনতে আয়রাত। আয়রাত পেছনে তাকিয়ে দেখে বেশ লম্বা চড়া বডি বিল্ডার ওলা একজন দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, আব্রাহাম। একে নিয়েই তো আয়রাত নিউজ লিখেছিল। আব্রাহামকে খেয়াল করে সে। সাদা রঙের ট্রাউজার আর অ্যাশ কালারের একটা টি শার্ট পরে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। বাইরে থেকে আসা হালকা বাতাসে তার মাথার চুলগুলো ঢেউ খাচ্ছে। গাল ভর্তি চাপদারি, এক হাতে পকেটে গুজে দিয়ে আর এক হাতে আয়রাতের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আয়রাতের তার ব্যাগটা চোখে পড়ে। তাতে তার ফোন, আইডি সহ আরও নানা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর কাল রাতের সব ঘটনাগুলো এক এক করে মনে পড়ে আয়রাতের। তবে আবার আব্রাহামের দিকে তাকাতে চুপসে যায়। আব্রাহাম হুট করেই কয়েক কদম আয়রাতের দিকে এগিয়ে আসে। আয়রাত কয়েক কদম পিছিয়ে যায়। আব্রাহাম এবার তার হাতে থাকা ব্যাগটা উপরে তুলে, আর আয়রাত কিছুটা কেড়ে নেয় ব্যাগটা। নিয়ে ভেতরে এক এক করে সব জিনিস চেক করতে লাগে, সব ঠিকঠাক আছে কিনা দেখছে। আব্রাহাম সোফাতে বসে পড়ে। আয়রাতকে সে দেখছে, সব ঠিক আছে দেখে আয়রাত এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কাল রাতে কি হয়েছিল তোমার? আর এত ক্ষত হলো কিভাবে বলো? না মানে আমাকে চিনো? আয়রাত তার মাথা উপর নিচ করে, অর্থাৎ হ্যাঁ সে চিনে। এখন ঠিক আছো? হুম, কাল রাতে আসলে আমি রিপোর্টার, আর এখনকার মেন টপিক তো তা তো জানেনি। এক একজনের মুখে এক এক ধরনের কথা, তাই ভাবলাম নিজে সব বের করব খুঁজে। এর জন্য গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ট্রাফিকিংয়ের লোকগুলোর মাঝখান থেকে একজন আমাকে দেখে ফেলে। আর আপনি তো ভালোই জানেন যে তাদের এসব কুকীর্তি কেউ একবার দেখে ফেললে তারা আর তাকে বাঁচিয়ে রাখে না, তাই আমাকেও মারার জন্য ধাওয়া করেছে। বুঝলাম। তবে একজন রিপোর্টারের এটাও কাজ যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা খুঁজে বের করা। আয়রাত এবার তার ফর্মে আসে। চঞ্চল মুখ স্বরে বলে ওঠে, হ্যাঁ জানি, কিন্তু সিচুয়েশনটা এমনই ছিল। আর রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পেরেছি যে আপনি এসব কিছুর মাঝে নেই, ইনফ্যাক্ট ধারে কাছেও নেই আপনি। আমি অযথা আপনাকে এর মাঝে টেনে এনেছি। তবে চিন্তা করবেন না, আপনার নামের ওপর থেকে এই নিউজটা, এই ফেক নিউজটা একদম মুছে যাবে। অবশ্যই মুসাতে তো তোমাকেই হবে, কারণ তুমি সব রটিয়েছো। হুম, আচ্ছা, আমি ভাবছি যে তোমার নিউজটা সত্যি করে দেই। মানে? আব্রাহাম তার হাতে একটা গ্লোভ ঘোরাতে ঘোরাতে বলে, মানে এই যে আমার উপর তো তুষারোপ আছে যে মেয়ে পাচার করি আমি।
তো এখন ঠিক পাচার না করলেও আটকে রাখতে বড্ড মন চাইছে। আব্রাহামের কথায় আরাতের টনক নড়ে। আব্রাহাম গোলাপ ঘোরানো হুট করে বন্ধ করে দিয়ে আরাতের দিকে এক বুড়ো উঁচু করে তাকায়। ভাবছি যে রিপোর্টার আমার নামে এত বড় একটা নিউজ ছড়ালো তাকেই বন্দি করে নিজের কাছে রেখে দেই, অর্থাৎ তুমি। আরাত কপাল কুঁচকে ফেলে। আব্রাহাম সোজা হয়ে বসে বলে, বাই দ্য ওয়ে, আমিও কিন্তু তোমাকে মেরে ফেলার জন্যই খুঁজছিলাম। কি? হ্যাঁ, রাগ এতটাই আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিল যে তোমাকে আমি খুন করার জন্যই খুঁজছিলাম। সত্যি আই এম সরি। আর হ্যাঁ, সাথে অনেকগুলো থ্যাংক ইউ। কাল আপনি না থাকলে এতক্ষণে আমি শেষ। কাল রাতে আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আর কাল রাতে জড়িয়ে ধরছিলে তুমি আমায়। আব্রাহামের এমন কথায় আরাত থতমত খেয়ে যায়, কি বলবে বোঝে না। সরি, আসলে ভয় পেয়ে গেছিলাম তো তাই। আরাত মাথা নিচু করেছিল। আব্রাহাম হুট করে উঠে এসে আরাতের কাছে চলে যায়। আরাত মাথা তুলে তাকায়। নিজের সামনে আব্রাহামকে এতটা কাছে দেখে আরাত চমকে গিয়ে পেছনে কিছুটা হিলে পড়ে। আব্রাহাম আরাতের দুপাশে বেডের উপরে নিজের হাত রেখে দেয়। দু হাতের উপর ভর দিয়ে আরাতের দিকে বেশ ঝুঁকে পড়ে। এই মুহূর্তে সে আরাতের বেশ কাছে রয়েছে। এক ঘোর লাগা নয়নে আরাতের দিকে তাকিয়ে আছে। আর আরাত আব্রাহামের চোখের দিকে তাকিয়ে থাকতে না পেরে চোখ ঝোড়া দ্রুত নামিয়ে ফেলে। কিছুক্ষণ পর আব্রাহাম বলে ওঠে, এই ভয়টা তোমার মুখে বড্ড বেশি মানায়। আয়রাত চোখ তুলে তাকায়। এই বলেই আব্রাহাম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আর আয়রাত বুক ভরে দম ছাড়ে। কি অসভ্য রে বাবা! এখানে কি হীরের খনি বের হয়েছে নাকি যে এইভাবে দেখার কি আছে? হ্যাঁ, তাই তো আমার দাদি তোমাকে কাল হীরের টুকরো বলে সম্বোধন করেছে। এই রে, শুনে ফেলেছে। আয়রাত বসে থাকে। তার সামনে আব্রাহাম বসে আছে। আব্রাহামের এই নজর যেন তাকে প্রতিনিয়ত অস্বস্তিতে ফেলছে। হঠাৎ আয়রাত তার ব্যাগটা নিয়ে নিজের ফোন চেক করে। বাড়ি যাওয়া হয়নি, তার মাকে ফোন করে বলা হয়নি। না জানি চিন্তা করতে করতে তার কী হাল। আয়রাত তার ফোনটা অন করে আর অন করতে দেখে 100+ মিস কল আর 75+ মেসেজ, যা দেখে আয়রাতের চোখ কপালে। সব তার মা করেছে। আয়রাতকে এমন দেখে আব্রাহাম বলে, হে গার্ল, ইজ এভরিথিং ওকে? না, আমার মা অনেক ফোন করেছে কিন্তু আমি ধরিনি। এখন নিশ্চয়ই অনেক চিন্তা করছে। তো চিন্তা করবে না, এত একটা মিষ্টি মেয়ে রাতের বেলা বাইরে থাকলে এমন কোনো মা আছে যে চিন্তা না করে থাকতে পারে? আরাত তাকিয়ে দেখে দরজার সামনে হাতে খাবার ট্রেনে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। আরাত বুঝলো যে এই হয়তো আব্রাহামের দাদি। ইলা রুমের ভিতরে এগিয়ে আসে। হাত থেকে ট্রেটা টেবিলের ওপরে রেখে আরাতের পাশে গিয়ে বসে। নাম কি গো তোমার? জি, আয়রাত। বাহ, তোমার মতো তোমার নামটাও বেশ মিষ্টি। বিনিময়ে আরাত মুচকি হাসে। আচ্ছা, এত ব্যথা পেলে কি করে? না মানে আসলে আমি আচ্ছা যাকগে, আব্রাহাম নিয়ে এসেছে কাল রাতে এখানে তোমাকে, আর তোমার সব আমি করে দিয়েছি। আর তুমি তো আব্রাহামের বেশ চেনা পরিচিত একজন, তাই এখন থেকে প্রায়ই এখানে এসো কিন্তু। ইলার কথায় আরাত এক নজর আব্রাহামের দিকে তাকায়। চেনা পরিচিত, তাও আবার আব্রাহামের। আচ্ছা, ওসব বাদ, এবার নাস্তা করে নাও। না 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 দাদু, আসলে এখন আমায় বাসায় যেতে হবে। বাড়ি যাইনি তো কাল, তাই মা চিন্তায় হয়তো পাগলই হলো। এখন আমাকে যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে। হ্যাঁ, আমিও ব্যাপারটা বুঝলাম, কি আর করার। আচ্ছা যাও তাহলে, আমিও আর জোর করব না। তবে সাবধানে যেও আর ভালো থেকো। এসো কিন্তু আবার। ইলা আরাতের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। আরাত এবার উঠে দাঁড়ায়। আমার ড্রাইভার আছে, সে তোমাকে দিয়ে আসবে। না না না, থাক, আমি একাই। বেশি কথা আমি মোটেও পছন্দ করি না। আব্রাহাম এমনভাবে আরাতের দিকে তাকিয়ে কথাটা বলল যে আরাতে বলতি বন্ধ। আব্রাহামের শীতল চাহনিতে কেমন যেন একটা ভয় ছিল। আব্রাহাম আর আরাত নিচে চলে যায়। আরাত গিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ির উইন্ডোর দিকে হালকা ঝুলে আব্রাহাম বলে ওঠে, এই চেহারাটা চেনা থাকলো, এখন তো সহজে আর ভোলাই যাবে না। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। আব্রাহামের কথায় কেমন একটা নেশা কাজ করে, যেন কণ্ঠস্বরের নেশা মিশিয়ে আছে। তারা একে অপরের দিকে তাকিয়েছিল। তার মাঝে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আয়রাত চলে যায়। আব্রাহাম আয়রাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর এসেও পড়ে। আর আয়রাত নখ কামড়াচ্ছে টেনশনে, না জানি বাসায় গেলে কি হয়। আবার আব্রাহাম আয়রাতকে নিয়ে ফিরে এলাম। সবাই তাদের চাইছিল,
বারবার। আশা করি সিজন 1-এর মতো সিজন 2 সবার পছন্দের হবে। বেশ অনেকটা সময় পর আরাত তার বাড়িতে আসে। আর গাড়ি থেকে নেমে পড়লে ড্রাইভার গাড়ি নিয়ে রুমে চলে যায়। সে আস্তে ধীরে বাড়ির ভেতরে যেতে লাগে। আর ভেতরে যেতেই সাবিলা শেখ এক চিল্লানি দিয়ে ওঠেন। ওই তো এসে গেছে মহারানী। কিরে, সারা রাত কোথায় ছিলি? বাড়ি আসিসনি কেন? আর কপাল কাটলো কিভাবে? সাবিলার কথাতে চমকে গিয়ে অনামিকা খাতুন দ্রুত নিজের পেছনে দরজা দিকে তাকান। দেখে আয়রাত দাঁড়িয়ে আছে। আর দেখে অনামিকা এগিয়ে যান। কিরে, কোথায় ছিলে তুই? এতবার ফোন করলাম, বন্ধ দেখাই। অবনীকে যে ফোন করব তারও নাম্বার ছিল না। ছিলি কোথায় সারাটা রাত তুই? হ্যাঁ, এভাবে একটা মেয়ে বাড়ির বাইরে থাকে রাতে, আর একই কপালে ক্ষত কেন? কি হয়েছে? আস্তে মা, প্লিজ হাইপার হো না, সব বলছে। কি আর বলবি তুই? তোকে তো দেখে বোঝা যাচ্ছে যে কোথায় ছিলি রাতে আর কি করেছিস। সাবিলা, মুখ সামলে। ভুলে যেও না, আমার সামনে তুমি আমার মেয়েকে কথা বলছো। যা বলছো একটু খেয়াল করে বলো। সাবিলা তার মুখটাকে একদম বিষ বানিয়ে অন্য পাশে ঘুরে তাকান। আরাত গিয়ে সোফার উপরে বসে পড়ে। পা কেটে গেছে, যার দরুন বেশি হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তার। আর সেই মহিলাটি হচ্ছেন আরাতের ফুফু সাবিলা শেখ, আরাতের বাবার ছোট বোন। স্বভাবত একটু কুটনি টাইপের মহিলা। আরাতের মা অনামিকাও আরাতকে এতটা শাসন করেন না যতটা সাবিলা করতে চায় তাকে। কিন্তু আরাতের কাছে এগুলো নিতান্তই বেশ বিরক্তিকর আর আজেরা লাগে। তাই এড়িয়ে যায়। আর সাবিলা তাকে কিছু বললেও আরাত যেন সহ্য করতে পারে না। তাই পাল্টা জবাবটা তার ফুপির জন্য সবসময় তৈরি থাকে। আর সাবিলার একটা গুণধর ছেলে আছে, নাম নিলয়। বলা যায় বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। আর সাবিলা তাকে আয়াতের সাথে বেঁধে দিতে চায়, মানে আয়াতের সাথে নিলয়ের বিয়ে দিতে চায়। কিন্তু আয়রা তার মা অনামিকে এতে কখনোই মত দিবে না। অনেকবার ইশারা ইঙ্গিতে সাবিলাকে এই কথা বোঝাতে চেয়েছে, কিন্তু সে তো সেই। যাই হোক, আরাত সোফাতে পাগুলো তুলে বসে। পাগুলো উপরে তুললে অনামিকে দেখে আরাতের পাও কেটে গেছে। এটা দেখে যেন আর তিনি ঠিক থাকতে পারলেন না। কি রে, এত জায়গায় ব্যথা পেয়েছিস কিভাবে? আচ্ছা, কি হয়েছে তা কি বলবি তুই? আসলে আমি অবনীর বাসাতেই ছিলাম, মানে আমার কাজ শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, বুঝলে। আর আসলে অবনীর গতকাল জন্মদিন ছিল তো, তাই আমাকে এক প্রকার টেনেই নিয়ে গিয়েছে। আমাকে ছাড়তেই চাইছিল না, আর কোনো উপায় না পেয়ে থেকে যাই। কাল বাসায় আসলে কারেন্ট ছিল না তো, তাই ফোনের ব্যাটারিটা অফ ছিল। আড্ডা দিতে দিতে মাথা থেকে বেরি হয়ে গিয়েছিল। আর এই ব্যথাগুলো আর বলো না, রাস্তায় আসার সময় পড়ে গিয়েছিলাম। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আরাতের কথায় অনামিকা কেমন মিথ্যে মিথ্যে গন্ধ পাচ্ছে, কিন্তু তবুও বাদ দেয় এই প্রসঙ্গ। আচ্ছা, তো কি করো সবাই? আর ফুপি কখন এসেছো তুমি? এসেছি, এই তো ঘন্টাখানেক হবে। ভালো। ফ্রেশ হয়ে খেতে আয় জলদি। সাবিলা, তুমিও এসো। না, আমি এখন আর খাবো না কিছু। আমি যাই, পরে আবার আসবো। না আসলেই ভালো। অনামিকা আরাতকে কিছুটা গুঁতো দিয়ে চুপ করে থাকতে বলে। সাবিলা চলে যায়। আর আরাত নিজের ব্যাগটা হাতে নিয়ে রুমে চলে আসতে যাবে, তখনই অনামিকা তার হাত ধরে থামিয়ে দেয়। মা? সব কিছু সত্যি ছিল তো? হ্যাঁ মা, এখন আমি চাই। আরাত নিজের রুমে চলে যায়। আরাত রুমে গিয়ে তার দরজা লাগিয়ে দম ছাড়ে, ব্যাগটা বিছানাতে রেখে দেয়। কাল কি হয়েছে তা ভাবতে লাগে। ভাবা যায় আব্রাহাম অর্থাৎ যার নামে কিনে রিপোর্ট করেছে তার কাছে এসে রাতে ছিল, তাও আবার ভুয়া রিপোর্ট। ভাগ্যিস কাল রাতে আব্রাহাম ছিল, নয়তো সত্যি সত্যি ওই মেয়ে পাচারকারীদের লোকদের হাতে তাকে মরতে হতো। কিন্তু আব্রাহাম তো বলল যে সেও নাকি আরাতকে খুন করার ফোন দিয়ে আসছিল। যাক, কিছু তার করেনি। আরাত উঠে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। কপালে পানির ফোঁটাগুলো পড়তেই যেন তীব্র জ্বালাপড়া শুরু হয়ে যায়। তবু ফ্রেশ হয়ে চুলগুলো মুছতে মুছতে এসে পড়ে। এসে দেখে বিছানার উপর ফোন বাজছে। হাতে নিয়ে দেখে অবনীর কল। হ্যালো। কি রে, কোথায় তুই? মাত্র বাসায় আসলাম। কি? না মানে কিছু না, আমি বাসায়। অফিসে আসলি না কেন? জানিস কতগুলো মাসালাদার খবর পেয়েছি। যেমন? কোন যেন এক গ্রামে একটা 100 বছরের বুড়ো বাবা হয়েছে। হোয়াট? আরে হ। আরাত অবনীর কথা শুনে হাসতে হাসতে প্রায় পড়ে যায়। সিরিয়াসলি? বড় নানা দাদা হবার বয়সে বাবা হচ্ছে মানুষ? আচ্ছা, তুই কি অফিসে আসবি? না, এখন আর অফিসে যাব না। শোন, এক কাজ কর, বাইরে আয়, দেখা করি।
আচ্ছা আর পারলে ওই হাজারাম তৌফিককেও নিয়ে আসিস। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরে বের হচ্ছি। হুম। এই বলে আরাত ফোন কেটে দেয়। নিচে নেমে দেখে অনামিকা টেবিলে খাবার বাড়ছে। আয় দেখি খাইয়ে দিচ্ছি। হুম। অনামিকা একদম ঠেসে ঠেসে আরাতকে খাইয়ে দিতে লাগে। আরে আসতে তো। আমার কাছে ঠেসে ঠুসে খাওয়াতে মানে একদম পেট ভরিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমার তো লাগবেই। আচ্ছা, আমি আর খাবো না। আরে মাত্র কয়েক লকমা খেলি, আরও খা। পেটে জায়গা নেই মোটেও। কি তুই কি ডায়েট করছিস নাকি? এই জিনিসটা আমার দ্বারা সম্ভবই না। আর আমি একটু বাইরে যাচ্ছি। ব্যথা না পেয়েছিস আবার বাইরে যাবি? আরে এইটুকু ব্যাপার না, ভালো হয়ে যাবে। আর কিছু কাজ আছে তাই যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস আর জলদি ফিরে আসিস। আচ্ছা। আরাত উপরে গিয়ে রেডি হয়ে নেয়, তারপর চলে যায়। একটা ফাস্টফুডের শপ আছে, সেখানে অবনী আর তৌফিক বসেছিল। আরাতের সেখানে আসার কথা। আরাতে যেতেই অবনী তাকে দেখে হাসে, তবে তার কপাল আর হাতের দিকটা নজরে পড়তে অবনী হাসি উধাও। আরাত এসে টেবিলে বসে পড়ে তাদের সামনে। হোয়াট আপ গাইস? ব্যথা পেলে কি করে রে? কাহিনী আছে। তোর তো রোজ রোজ কিছু না কিছু কাহিনী থাকেই। এই বারেরটা আলাদা। আচ্ছা, কি হয়েছে এখন কি খুলে বলবি? যার খুঁজেছিলাম, মানে যাকে নিয়ে আমি এত বড় একটা কথা ইতিমধ্যে রুটিয়ে দিয়েছি, তার কাছে ধরা গিয়েছি। অল্পের জন্যই মরতে মরতে বেঁচেছি। মানে? গাইস ওয়েট। হোয়াট? আব্রাহাম আহমেদ চৌধুরীর বাসায় ছিলাম আমি কাল রাত। যদিও একটা কাকতালীয় ব্যাপার। কি? এই কি কস? তুই কালকে মানে আব্রাহাম স্যারের বাসায় ছিলি? সত্যিই? জি। মানে যার নামে? আগে হ্যাঁ, যার নামে আমি মেয়ে পাচারের অভিযোগ লাগিয়েছিলাম সেই। ওহ গড, তুই এখনো বেঁচে আছিস? আমার বিশ্বাস হয় না। অবনী তার সামনে থাকা পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয়। তারা আরাতের কথা বিশ্বাসই করছে, কেননা মিথ্যা কথা বলার মতো মেয়ে আরাত না। আসলে কাল অল্পের জন্য এসব লোক, মানে যারা ট্রাফিকিংয়ের সাথে জড়িত, তাদের হাতে নাগাল থেকেই বেঁচেছি। তারা আমাকে দেখে ফেলেছিল। আমি তো রাস্তায় পড়ে গিয়েছিলাম হোঁচট খেয়ে, তাই এইভাবে ব্যথা পেয়েছি। সত্যিই ভয় পেয়েছিলাম কাল রাতে, তাই সামনে কে আছে তা না দেখেই হেল্প চাই। পরে আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা আলিশান ঘরে আবিষ্কার করি, আর তার কিছুক্ষণ পরেই নিজের সামনে আব্রাহাম আহমেদ চৌধুরীকে। বিশ্বাস কর, এক মুহূর্তের জন্য তো তাকে দেখে আমার পরাণ পাখি উড়াই দিয়েছিল। আর জানিস, আমি বুঝতে পেরেছি যে এইসব কাজে, অর্থাৎ স্পেশালি মেয়ে পাচারকারীদের সাথে তো আব্রাহাম চৌধুরী কোনো যোগাযোগই নেই। সে এগুলো ধারে কাছেও নেই। আমি অযথা একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিলাম, সব না জেনে বুঝেই। ধ্যাত। আরাতের সব কথা শুনে তৌফিক আর অবনী দুজনেই সোজা মাথায় হাত। আমি তো ভেবেছিলাম আব্রাহাম চৌধুরীর আগে আমাকে মেরেই ফেলবে, কারণ কাজেই তো করেছি আমি এমন। কিন্তু না, বাচ্চা আছি বইন আমি। আন্টি জানে এগুলো? আরে না না না, কি বলিস? আম্মু জানবে তাও এতগুলো প্রশ্ন আসে না। আম্মুকে বললেও সে আমাকে বাসা থেকে বেরই হতে দিবে না। আর আমার এত সাথে চাকরিটাও যাবে। আমি মাকে এটা ওটা বলে বুঝ দিয়েছি, আর বলেছি যে আমি গতকাল তোর বাসাতে ছিলাম, ব্যাস। কি শেষে কিনা আমার কথা বললি? হুম। যাক, বলেছিস, ভালো করেছিস। আচ্ছা শোন না আইরু। কি? মানে বলছিলাম কি, যে আব্রাহাম চৌধুরী তো অনেক বেশি হ্যান্ডসাম হবে, তাই না বল? আমি তো টিভির সামনে গিয়ে বসে থাকি যে কখন তাকে দেখব। হায়, তার হাঁটা, কথা বলা স্টাইল, ওনার ওই পার্সোনালিটি দেখেই আমি তো ক্রাশের সাগরে ডুবে যাই। বল না বল না, অনেক চার্মিং হবে উনি, তাই না? আর তার চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে থাকে অবনীর দিকে। যেখানে কাল রাতে আরাতের জীবন নিয়ে টানাটানি লেগে গিয়েছিল, সেখানে এই মেয়ে কিনে আব্রাহামের চার্মিংনেস নিয়ে পড়ে আসে। তার এত রাগ হলো, সে সোজা অবনীর চুল ধরে দেয় এক টান। অবনী ব্যথা পেয়ে মাথায় একপাশে হাত দিয়ে ডলতে লাগে। আচ্ছা শোন, সবাই আগামীকাল একটা কনফারেন্স মিটিং আছে, ওকে? সেখানে সব ভিপিরা আসবে। সো মেয়েরা হাতে পেন ও নোট নিয়ে বসে পড়ো, তোমাদেরকেই সব সামলাতে হবে। আর তুই কি মুড়ি ভাইজা বালু খাবি? আরে না রে, আমিও থাকবো সেখানে। বুঝলাম। আরও বেশ সময় সবাই একসাথে থেকে আড্ডা দিয়ে এসে পড়ে।
তিনজন তিন দিকে চলে যায়। তবে আরাত যখন প্রসবের বাইরে আসে তখন সে হাঁটছিল। আকাশে মেঘ করেছে, ইতিমধ্যে ছিটে ফোটা বৃষ্টিও নেমে পড়েছে। আর যতই হাঁটছে ততই তার কেমন যেন মনে হচ্ছে কেউ একজন তাকে ফলো করছে। আরাত হাঁটলে সেও হাঁটছে, আর আরাত থামলে সেও থামছে। ক্ষণে ক্ষণে যেন আরাতের সন্দেহটা আরও গাঢ় হতে লাগে। তাই আরাত দ্রুত পায়ে চালিয়ে এসে পড়ে, রিক্সা করে উঠে বাসায় চলে আসে। রাতে দরকার পড়লে তাকে আবার অফিসে যেতে হবে। আর একদিকে চলছে তুমুল গণ্ডগোল, কেননা আয়রাত আব্রাহামকে নিয়ে ভুল বুঝে নিউজটা করলেও এবার যেন তার সাথে সাথে তাল মিলিয়ে আরও বেশ কয়েকজন এই একই কাজ করে। একটা পর্যায়ে এসে আব্রাহাম বুঝলো যে এগুলো ষড়যন্ত্র ছাড়া বা আব্রাহামের ইমেজকে নষ্ট করা ছাড়া আর কিচ্ছুই না। তবে কোথায় আসে না যে বাপেরও বাপ থাকে। স্যার, পুরো 1 ট্রাক মেয়েকে নেওয়া হয়েছে। এদের হয়তো দুবাইয়ে পাচার করে দেওয়া হবে। এতই সোজা নাকি? স্যার, যা করার খুব জলদি করতে হবে। ট্রাকটা কি এই শহরেই? জি স্যার, তাদের ট্র্যাকও করতে পেরেছি। ফলো করো, যত দূর যায় তাদের ফলো করো, আর আমাদের এখান থেকে জলদি যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্যার, ট্র্যাকটা যেখানে গিয়েছে সেটা সম্পূর্ণই রেড লাইট এরিয়া। রাশেদ, করার এখন কিছুই নেই। মেয়েগুলোকে সেখান থেকে আনতেই হবে, আর বিশেষ করে আমার নাম যেই আজগুবি কথা ছড়িয়েছে তা শেষ করতে হবে। ফলো করো ট্রাকটাকে, গার্ডদের বলো, আর গাড়ি বের করো ফাস্ট। জি স্যার। এই বলে রাশেদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। আব্রাহাম উঠে এক ডার্ক ব্ল্যাক কালারের রিভলভার হাতে নেয়, বুলেট সহ রেড করে নেয়। এই বলে রাশেদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। আব্রাহাম উঠে একটা ডার্ক ব্ল্যাক কালারের রিভলভার হাতে নেয়, বুলেটও লোড করে নেয়। তারপর বেরিয়ে পড়ে। জ্যাকেটটা নিজের সাথে জোড়াতে দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে বের হয়ে সোজা গাড়িতে উঠে বসে। আব্রাহামের গাড়ি সবার আগে, তার পেছনে কমপক্ষে 3টে গাড়ি। ওই মেয়ে যুক্ত যে ট্রাকটা ছিল তা ট্র্যাক করা হয়েছে, আর তার ট্র্যাক কানেকশন আব্রাহামের হাতে থাকা ট্যাবে দেখাচ্ছে। আব্রাহাম সেটাই দেখছে আর ড্রাইভ করে যাচ্ছে। একটা সময় একেবারে জনমানবহীন এক জায়গায় আব্রাহামের গাড়ি নিয়ে ঢোকে। সে বুঝলো যে এই জায়গা থেকে শুরু করেই বাকি জায়গাটুকুকে রেড লাইট এরিয়া হিসেবে ধরা হয়। আব্রাহাম নিজের ওপর কালো হুডি জড়িয়ে নেয়, মুখে কালো মাস্ক পরে নেয়। কোনো ক্রমেই তাদের অর্থাৎ ট্রাফিকিংয়ের লোকদের বুঝতে দেওয়া যাবে না যে কেউ তাদের আস্তানা খুঁজে পেয়েছে। আর ভেতরে একসাথে এতগুলো মানুষকে তো যাওয়াই যাবে না, কেননা যদি তারা একবার বুঝে যে তাদের আটক করা হতে আর বেশি সময় বাকি নেই, তাহলে এমনও হতে পারে যে তারা মেয়েগুলোকে মেরে ফেলেছে, জানের বাজি আছে। আর এই মুহূর্তে কারো উপরেই বিশ্বাস নেই, যে কোনো সময় যে কিছুই হতে পারে। আব্রাহাম তার গার্ডসদের বাইরে এমনভাবে পাহারা রেখে গেল যেন ভেতর থেকে একটা কাকপক্ষী বেরোতে না পারে এমন। আর ভেতরে থেকে কোনো প্রকার আওয়াজও বা বিপদ কোনো গন্ধ পেলে সাথে সাথে তাদের যেতে। আব্রাহাম খুব সাবধানে ভেতরে চলে যায়, আর যেতেই দেখে কমপক্ষে 20 থেকে 25 থেকে 30 জন মেয়ে, এদের সবাইকে ট্র্যাক থেকে নামানো হয়েছে। সবগুলো মেয়ে ভয়ে জড়সড় হয়ে আসে, সবার চোখে মুখে ভয়ে আর আতঙ্কে স্পষ্ট। তাদের থেকে কিছুটা দূরে একজন টাক মাথাওয়ালা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর অট্ট হাসিতে ফেটে পড়ছে। আব্রাহাম খেয়াল করে দেখলো যে মেয়েগুলো যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে কয়েক হাত দূরে একটা বিশাল আকারের দরজা, সেটা খুলে দিলে হয়তো একদম বাইরে বের হয়ে যেতে পারবে। তবে সেই দরজা খোলার সাহস তাদের নেই, দেখে বোঝা যাচ্ছে তাদের খুব টর্চার করা হয়েছে। আব্রাহাম এটাও খেয়াল করলো যে ওই টাক মাথাওয়ালা লোকটার একদম পেছনে সই উপরে একটা বড় ঝাড়বাতি চলছে, তা দড়ি দিয়ে উপরে বাঁধা। আব্রাহাম এতক্ষণে লুকিয়ে লুকিয়ে এগুলো দেখছিল। আর যে গোডাউনের মতো একটা ঘরে মেয়েদের আটকে রেখেছে আব্রাহাম এবার সেই ঘরের একদম পেছনের দিকটায় চলে যায়। এখান থেকেও ভেতরে সবই দেখা যাচ্ছে। আব্রাহাম খুবই সূক্ষ্মভাবে রিভলভার তাক করে একদম সেই ঝাড়বাতির রশি বরাবর শ্যুট করে দেয়। একবার শ্যুটটি যথেষ্ট ছিল, সাথে সাথে ঝাড়বাতিটা উপর থেকে ছিঁড়ে গিয়ে নিচে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। এতে সেই টাক মাথা লোকটা চমকে গিয়ে পেছনে ঘোরে, আর সেই সুযোগে তৎক্ষণাৎ আব্রাহাম ছুটে গিয়ে নিজের এক বাহু দিয়ে ওই লোকটার গলা পেঁচিয়ে ধরে আরেক হাতে যে রিভলভার ছিল তার লোকটার মাথার পাশে চেপে ধরে। লোকটা বেশ ছটফট করতে লাগে। আর একবার নড়াচড়া করবি তো এই রিভলভারের এখন যে কটা বুলেট আছে সব তোর এই গোবর বড় মাথার ভিতরে চলে যাবে, বুঝলি?
লোকটা বেশ ভয় পেয়ে গেল আর সাথে অবাকও। এটা এটা আব্রাহামের কণ্ঠস্বর। তবে ওই লোকটার যে চেলাপোলা ছিল তারা ছুটে আসে আর তাদের আসতে না আসতেই আব্রাহামের গাটা চারিপাশ থেকে এসে সব কিছু একদম ঘিরে নেয়। হাতে তাদের বড় বড় অস্ত্রশস্ত্র। ওই টাক মাথাওয়ালা লোকটা দ্রুত তার চেলাপোলাদের সেখানে সরে যেতে বললে তারা তাই করে। রাশেদ, জি স্যার। প্রত্যেকটা মেয়েকে একদম সলি সালামত তাদের বাড়ি ফিরিয়ে দিবে। জি স্যার। মেয়েগুলোকে ভরসা দেওয়া হয় যে তারা এখন একদম সেফ। তারপর তাদের নিয়ে যাওয়া হয়। এখন তাদের বাড়ি তাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারলেই সব ঠিক। মেয়েগুলো চলে যেতেই আব্রাহাম ওই টাকাওয়ালা লোকটাকে ছেড়ে দেয়। এই লোকের সাথে সাথে আরও অনেকগুলো লোকের এখানে আসার কথা ছিল। তারা জেনে গিয়েছে যে এখানে সব কিছু বেচতে গিয়েছে, তাই পালিয়েছে। তবে পারেনি, আব্রাহামের গার্ডদের কাছে ধরা খেয়েছে। আব্রাহাম তার রিভলভারটা ওই লোকের মাথা থেকে সরিয়ে দেয়, হাতটাও আলগা করে দেয়। আর ছাড়া পেতেই লোকটা ছুটে সামনে চলে যায়। সে ভেবেছে হয়তো সে বেঁচে গিয়েছে, তবে না, লোকটি দৌড়ে বেশি একটা দূর যেতে পারেনি। তার আগেই তার বাম পা বরাবর একটা গুলি লাগে, যা আব্রাহাম করেছে। লোকটি ব্যথে নিচে পড়ে যায় আর তার পরপরই আব্রাহাম লোকটার পেছন দিক থেকে, অর্থাৎ মাথার পেছনে যে ব্রেন সাইডটা রয়েছে তা বরাবর ধাই ধাই করে গুলি করে দেয়। মূর্তি গল করে রক্ত বের হতে লাগে। ইতিমধ্যে মাটিতে লুটে পড়েছে লোকটা। আব্রাহাম রিভলভারটা তার হোডির মাঝে রেখে ওই লোকটার লাশের দিকে এগিয়ে যায় কয়েক কদম। সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই আবার রাশেদ আসে। এসে দেখে যেই লোকটাকে কয়েক মুহূর্ত আগেও ভালো দেখে গেল সে এখন লাশ। স্যার, একে যদি মারারই ছিল তাহলে প্রথমে ছেড়ে দিলেন কেন? মানে এখানে এসেই তো আগে একে মারতে পারতেন, প্রথমে কেন মারলেন না? বাঁচলাম আশা দেখি, তারপর নির্মমভাবে মেরে ফেলার মজাই আলাদা। রাশেদ, দূরে কোথাও ফেলে দিয়ে আসো নরকের এই কীটকে। আব্রাহাম তার ভারী ভারী কদম ফেলে বের হয়ে গেল। আর এখন এই লাশকে ঠিকানা লাগানোর কাজ রাশেদের। অবশেষে সব ঝামেলা শেষ করে আব্রাহাম তার গাড়িতে উঠে বসে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাত বেশ ভারী এখন। আব্রাহাম এক হাতে ড্রাইভ করছে আর এক হাত নিজের মুখ ঠেকিয়ে রেখেছে। তবে যেতে যেতে একটা মোড় করে। এখানে আসলে তেমন একটা লাইট নেই, যার ফলে আব্রাহামের তার গাড়ির ফোন লাইট অন করতে হয়েছে। আর কিছুটা সময় এগোতেই আব্রাহাম খেয়াল করে রাস্তার সাইডে কেউ একজন দাঁড়িয়ে আছে। দেখে বুঝে গেল কোনো মেয়ে হবে। সে সেদিকে এক নজর তাকে এসে পড়তে নিবে। তখনই মেয়েটা তার মাথা ঘুরিয়ে এদিকে তাকায় আর আব্রাহাম তার চেহারাটা এবার স্পষ্ট দেখতে পায়। সে আয়রাত। আব্রাহাম আয়রাতকে কাটে এসে পড়লো, আবার দ্রুত গাড়ির ব্রেক কষে। উইন্ডো দিয়ে কিছুটা মাথা বের করে পেছনে তাকায়, কিন্তু ততক্ষণে আয়রাত একটা ট্যাক্সি নিয়ে চলে যায়। আব্রাহামও চলে আসে। বাসায় আসতেই দেখে হলরুমে তার দাদি বসে আছে। দাদি, এখনো ঘুমাওনি? তুই বাইরে, কিভাবে ঘুমাই? ধুর, তুমিও না। আর মেডিসিন নিয়েছো? হ্যাঁ। এখন যাও তাহলে, রুমে গিয়ে ঘুমাও, যাও। তুই কিছু খাবি না? না, ক্ষুধা নেই। তুমি এখন রুমে যাও, ঘুমাও। আচ্ছা। আব্রাহাম নিজের রুমে এসে পড়ে। তার বেডের দিকে নজর যায়। কালকের কথা মনে পড়ে যায়। কাল রাতে হায়াত এখানেই ছিল। আব্রাহাম মুচকি হাসে। ফ্রেশ হয়ে এসে স্টাফকে দিয়ে কড়া এক কাপ কফি বানিয়ে আনে। চোখে মোটা ফ্রেমের চশমা পরে ল্যাপটপ সামনে নিয়ে বসে। এভাবে রাতটুকু চলে যায়। পরের দিন। কি রে আরু, কোথায় তুই? আরে এই তো আসছি। বইন, জলদি আয়, কনফারেন্স শুরু হলো বলে সবাই এখানে এসে পড়েছে। প্লিজ তুই জলদি আয়। 5টা মিনিট সময় দে আমাকে। হায়াত নিজের ব্যাগটা নিয়ে দৌড়। আর অনামিকা তার কাণ্ড দেখছে। এটা নতুন কোনো ব্যাপার না। যেদিন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকবে সেদিনে আয়াতের লেট হবেই হবে। যত দ্রুত সম্ভব তত দ্রুত আয়াত চলে যায়। আয়াত যেতে অবনী তার কাছে যায়। তারপর কনফারেন্স রুমে নিয়ে এসে পড়ে। এখানে সবাই, অর্থাৎ যারা রিপোর্টার আছে সবাই একসাথে বসে আছে। সামনে স্টেজ, সেখানেই যত ভিপির আসবেন অনেক মিডিয়ার লোকজন আছে। আয়াত আর অবনী গিয়ে একসাথে বসে পড়ে। তৌফিক তাদের পিছনে। আয়রো, এত জলদি কেউ আসে? আর একটু দেরিতে আসতি বোন। হারামি, আমার লেগ পুল করা বন্ধ কর। আয়াতের অবনীর টুকটাক কথা বলছিল। তার মাঝে অনেকে আসে, পুলিশ অফিসার, এসিপি, আরও অনেকেই আসেন। তাদের নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে আর তারা খুবই সাবলীলভাবে তার উত্তর দিচ্ছে। তবে তার কিছুক্ষণ বাদে অ্যানাউন্সমেন্ট হয়। হেয়ার ইজ কামিং আব্রাহাম চৌধুরী। অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথেই সবাই ফট করে মাথা ঘুরে সেদিকে তাকায় আর সকল ক্যামেরার ফোকাস যেন তার দিকে গেল। তবে আরাত কি যেন লিখছিল তাই সেদিকে তাকায়নি। চারদিকে গার্ডসরা সাইড দিচ্ছে আর তার মাঝখান দিয়ে আব্রাহাম আসছে। ভেতরে সাদা শার্ট, উপরে অ্যাশ কালারের কোট,
চোখে চশমা, সব হাইলাইট শো গুলো সাইড করে আব্রাহাম এগিয়ে এসে সবার সাথে বসে পড়ে। আব্রাহাম বসতে দেরি, কিন্তু তার দিকে একটা একটা করে সব রিপোর্টার আর জার্নালিস্টদের প্রশ্ন ছুড়ে দিতে না। আব্রাহাম খুব স্মার্টনেসের সাথে সব উত্তর দিচ্ছে, আর এদিকে অবনী আরকে খুঁচাচ্ছে। এই দেখ না আইরু, একবার তাকা। কেন, কি হয়েছে? আরে আগে সামনে তাকিয়ে দেখ তো। আরাত মাথা তুলে সামনে তাকায়, আর তার মুখের নকশা পাল্টে যায়। আরে এইখানে কেন? না, তুমি ওনাকে নিয়ে এত বড় একটা নিউজ করে বসে আছো, আর আজ যখন এগুলো সব জট খুললো, তাহলে তো তাকে এখানে আসতেই হবে, তাই না? আমাকে যেন না দেখে ফেলে, আল্লাহ প্লিজ। আরে ভয় পাচ্ছিস কেন? নিজেও জানি না, বাট আমি ওনার সামনে পড়তে চাই না, ব্যাস। আরে কিছুই হবে না, চুপ করে বসে থাক। আরাত ব্যাগ দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে, কিছুটা আড়াল করে রাখে। এটা দেখে আব্রাহাম তার মুখের সাইডে হাত দিয়ে সামান্য গোলা খাকড়ে দেয়, সাথে হেসেও দেয়। কেননা সে যখন এখানে আসছিল তখনই আরাতকে দেখেছে। দেখতে দেখতে একটা সময় মিটিং শেষ হয়ে যায়, সবাই চলে গিয়েছে। আব্রাহাম বাইরে এসে পড়তে ধরলে এসিপি তাকে থামিয়ে দেয়। আব্রাহাম স্যার, জি অফিসার বলুন। শুনেছি কাল রাতে আপনি একজনের মার্ডার করেছেন। আর কিছুই করিনি। জানেন তো, মানুষের হাজার ভালো করলেও তারা তাকে মনে রাখে না, ক্ষতি ওই মন্দ কাজই বের করে। যেই কাজটা আপনাদের করার কথা ছিল সেটা আমি করেছি। একবার ভেবে দেখুন, ওই 25-30 জন মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যেত, বা তারা সবাই যদি মারা যেত, তাহলে আপনাদের কিসের সম্মুখীন হতে হতো বলেন তাহলে? ভেবেছেন তো? আর আমি কার মার্ডার করেছি, কাকে মেরেছি তা নিয়ে পড়ে আছেন। আমার জানা মতে আমি ওই লোকটাকে মেরে খারাপ কোনো কাজই করিনি। জি স্যার, কিন্তু বেশি বগর বগর করলে এখন এখানে আপনাকেও বিনা বাক্যে শ্যুট করে দিই। আসলে সরি স্যার। এসিপি চলে যায়। আব্রাহাম চোখে সানগ্লাসটা পরে নিজের গাড়ির দরজা খোলে, কিন্তু তখনই কিছু দূর সে আরতকে দেখতে পায় দাঁড়িয়ে থাকতে। আব্রাহাম তার গাড়ির দরজাটা লাগিয়ে দেয়, আরতের দিকে এগিয়ে যায়। অবনী আর তৌফিক চলে গিয়েছে, আরত নিজেও চলে যেত, কিন্তু পেছন থেকে কারো আওয়াজ পেয়ে হাঁক টকিয়ে যায়, কেননা আওয়াজটা থাকছে না। মিস আয়রাত। আরাত পেছনে তাকায়, দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। আরাত কিছু শুকনো ঢুকিলে তাকে দেখে। যার কাছ থেকে দূরে থাকতে চাইছিল সে এখন সামনে হাজির। আরাত এগুলি ভাবছিল আর আব্রাহামের দিকে তাকিয়েছিল। আব্রাহাম তুড়ি বাজায় তার সামনে, ফলে আরাতের ঘোর কাটে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আরাত চুপ করে দাঁড়িয়ে আছে আব্রাহামের সামনে। পালাচ্ছ আমাকে দেখে? মোটেও না। আমি কেন পালাবো? আমি চোর না ডাকাত যে পালাবো? হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে। না, আমি যাই। ওয়েট, আমি কি যেতে বলেছি তোমাকে? না। তাহলে যাচ্ছ কেন? না, এমনি। এনিওয়ে, কংগ্রাচুলেশন। আব্রাহাম তার কপালখানি কুঁচকে বলে ওঠে, থ্যাঙ্কস। মানে আপনি কাল এতগুলো মেয়েকে বাঁচালেন, এত হেল্প করলেন, তো তাই এই ছোট্ট একটা থ্যাঙ্কস তো আপনার প্রাপ্যই। ইয়া, তো আমি কি তোমাকে ড্রপ করে দিব? না মানে, না, আমি যেতে পারবো, ধন্যবাদ। এই বলে আর সেখান থেকে এসে পড়ে। আসলে এসে পড়ে বলতে কেটে পড়ে। আব্রাহাম এসে গাড়িতে বসে পড়ে, তখনই অয়নের ফোন। অয়ন হচ্ছে আব্রাহামের জানাজিকের বন্ধু, আর তার সাথে কৌশল। কি রে ভাই, কেমন আছিস? যেমন থাকার কথা। আচ্ছা যাকগে, কোথায় আছিস এখন তুই? আয় মন্দ হয়ে। রাতে ক্লাবে এসে পড়িস। কেন? কেন মানে? আরে ইয়ার, বলে গেলি? ও আচ্ছা, ওকে আমি এসে করবো। এই বলে আব্রাহাম গাড়ির সোজা তার অফিস, দ্য ইন্ডাস্ট্রি অফ আব্রাহাম আহমেদ চৌধুরী এর দিকে নিয়ে যায়। অফিসের বাইরে গাড়ি থামাতে গার্ড রাখিয়ে গাড়ির দরজা খুলে দেয়। দুজন গার্ড আব্রাহামের পেছনে, একজন গার্ড অফিসের বড় গ্লাসটা খুলে দেয়। আব্রাহাম ভেতরে ঢুকে পড়ে। যেতেই সবাই এক এক করে মর্নিং উইশ করছে তাকে। আব্রাহাম সোজা খেয়ে তার কেবিনে বসে পড়ে। গায়ের ওপর থেকে জ্যাকেটটা খুলে চেয়ারের ওপর রেখে দেয়। ভেতরে সাদা শার্ট পরেছিল, তার জন্য বডির সাথে একদম খাপ খেয়ে গেছে। শার্টের ওপরে বাটনগুলো কয়েকটা খুলে দিয়ে হাতাগুলো ফ্লোট করে নেয়। বেশ কিছু পেন্ডিং ফাইল ছিল, তাই চেক করছে। সামনের ল্যাপটপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিয়েছে, মুখে গম্ভীরতার ছাপ। আর এক হাতে একটা পেন ঘুরে যাচ্ছে। হঠাৎ কেবিনে দরজাতে নক করে রাশেদ। মে আই কাম ইন স্যার? কাম ইন।
স্যার এই পিকচার্সগুলো দেখুন একবার। রাশেদ আবরামের দিকে বেশ কিছু ছবি এগিয়ে দেয়। আর সকালের কনফারেন্সে কিছু ছবি, অনেকগুলো অফিসার আছে, আরও নানা ভিপি তাদের সাথে আবরাম রয়েছে। আবরাম এক এক করে সব পিকগুলো দেখছিল। তবে দেখতে দেখতে হঠাৎই একটা ছবিতে নজর আটকে যায় তার। ছবিটা সামনে এনে দেখে আরাতের ছবি, অর্থাৎ মানুষের ভিড়ে একপাশে আরাতের ছবি, যাতে সে হেসে হেসে তার পাশে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। হয়তো ছবিটা হুট করে তোলা হয়েছে যাতে আরাতও ক্যামেরা বন্দি হয়েছে। ছবিতে আরাত গাঢ় হাসির মুখটা দেখা যাচ্ছে, যা দেখে আবরাম নিজেও আনমনে সামান্য হেসে ফেলে। রাশেদ, জি স্যার। এই ছবিটাকে কেটে কুটে শুধু এই মেয়েটার ছবিটুকু বের করে ফ্রেমবন্দি করো। ওকে স্যার। রাশেদ ছবিগুলো নিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। আবরাম আবার ল্যাপটপে মনোযোগ দেয়। রাতের বেলা আরাত হলরুমে বসে বসে টিভিতে ফুটবল ম্যাচ দেখছে আর পপকর্ন খাচ্ছে। চোখগুলো বড় বড় করে দিয়ে মুখে একের পর এক পপকর্ন ঢুকিয়ে যাচ্ছে। অনামিকা কাপড় ভাঁজ করছিল। এক ডিপি কাপড় ভাঁজ করে আরাতের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই আরাত তার ফাটা গলায় চিল্লে ওঠে, গো! আর এতে অনামিকা এত জোরেই চমকে গিয়েছেন যে তার হাত থেকে সবগুলো কাপড়ের নিচে পড়ে যায়। আরাত সোফাতে বসে বসে নাচানাচি শুরু করে দিয়েছে। অনামিকা আরাতের মাথায় হালকা করে একটা চর বসিয়ে দেয়। তারপর কাপড়গুলো আবার তুলে হাতে নিয়ে চলে যায়। তখন আরাতের ফোন বেজে ওঠে। সে নাম্বার না দেখে রিসিভ করে। হ্যালো। হ্যালো জানু, হ্যাঁ পেতনি বল। রেডি হ। মানে কেন? আরে বাইরে যাব তাই। না না, বাইরে যাব না, আর আমার ম্যাচ আছে, দেখতেই হবে আজ। আরে পরে রিপিট টেলিকাস্ট ধুর, করবে তো, সময়ের তখন ম্যাচ। দেখে নিস না। আরে ধুর, সময়ের ম্যাচ পরে দেখে কোনো মজাই আছে নাকি? তুই কি ভালোই ভালো এখন আসবি? আচ্ছা অন্যদিন যাই না। বুঝেছি, এভাবে হবে না, দাঁড়া আমি আসছি। আরাতকে আর কোনো কথা বলতে না দিয়ে অবনী ফোনটা টুক করে কেটে দেয়। আর সব বাদ দিয়ে আবার খেলার দিকে মনোযোগ দেয়। তার কিছুক্ষণ পরে অবনী সোজা আরাতের বাসায় এসে হাজির। কি রাবণী, কেমন আছিস? হ্যাঁ আন্টি, অনেক ভালো। তুমি কেমন আছো? আর তোমার মাইয়াটা কোথায়? হ্যাঁ ভালো, সামনে তাকিয়ে দেখ, খেলায় ডুবে গেছে ও। আচ্ছা আন্টি শোনো, আমি আসলে আয়রাতকে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। এখন কোথায় যাবি? কোথাও যাব না, এই ধরো একটু কফি শপে, তারপর কিছু খেয়ে ঘুরে এসে পড়বো। এখনই যাবি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বাসায় আসা। আর প্লিজ তুমি না বলো না, প্লিজ আয়রাতকে নিয়ে যাই। আচ্ছা যা, কিন্তু দুজনে দ্রুত ফিরে আসবি। তার বলতে অবনী গিয়ে সোজা আরাতের হাত থেকে পপকর্নের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে নেয়। আর অবনী যে এসেছে তা আরাত খেয়ালই করেনি। কি রে, তুই কখন এলি? এসেছি একটু আগে। এখন তুই ওঠ ওঠ ওঠ। আরে কোথায়? তা তো এখন বলবো না, আগে ওঠ, রেডি হ। আচ্ছা। অবনী আরাতকে ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দেয়। আরাত একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরে, উপরে লং টপ পরে, তার উপর একটা শর্ট জ্যাকেট পরে নেয়, চুলগুলো কার্লি করে নেয়। ওই হলো তোর? হয়ে গেছে। আরাত বেরিয়ে আসে। ওয়াও, কিউট লাগতেছে তোরে। এখন চল বের হই। অবনী আর আরাত চলে গেল। রাস্তায় যাওয়ার পথে আরাত অবনীকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। এতে অবনী বলে ফাইটিং ক্লাবে। তা শুনে আরাত অবাক হয়, কারণ এত রাতে ফাইটিং ক্লাব? তুই এত রাতে ওখানে গিয়ে কি করবি? আজও ফাইটিং ক্লাবে গিয়ে মানুষ কি করে রে? অবশ্যই ফাইট দেখবো, আই মিন বক্সিং। এই না না, দেখ আমার এইসব মারামারি টারামারি মোটেও ভালো লাগে না, খুব বেশি বিরক্তি লাগে। আর বড় কথা, আমার না ভয় লাগে, বুঝেছিস? আমি যাব না। আরে বাদ দে না, কিছুই হবে না, চল যাই। অবনী এক প্রকার জোর করে আরাতের ক্লাবে নিয়ে যায়। ক্লাবে গিয়ে দেখে কালো রঙের সব লাইট, চারিদিকে বেশিরভাগই কালো আর প্রচুর মানুষের ভিড়, সবাই যেন অসুখ জনতা। অবনী আরাতকে নিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারিপাশে অনেক বেশি মানুষ, আর তাদের সামনে একটা চারকোনা আকৃতির বড় স্টেজের মতো রয়েছে। তার ফ্লোরটা সম্পূর্ণ সাদা কালারের, তার চারিপাশে আবার বাউন্ডারি দেয়া কালো র্যাপ দিয়ে। আশেপাশে সবাই। অবনী এক প্রকার জোর করে আরাতকে ক্লাবে নিয়ে যায়। ক্লাবে গিয়ে দেখে কালো রঙের সব লাইট, চারিদিকে বেশিরভাগই কালো আর প্রচুর মানুষের ভিড়, সবাই যেন উৎসুক জনতা। অবনী আরাতকে নিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারিপাশে অনেক বেশি মানুষ, আর তাদের সামনে একটা চারকোনা আকৃতির বড় স্টেজের মতো রয়েছে। তার ফ্লোরটা সম্পূর্ণ সাদা কালারের, তার চারিপাশে আবার বাউন্ডারি দেয়া কালো র্যাপ দিয়ে। আশেপাশে সবাই চিল্লাপালা করছে এক্সাইটমেন্ট নিয়ে।
তবে আয়রা তার কান কিছুটা চেপে রেখেছে আঙ্গুল দিয়ে। পাশে তাকিয়ে দেখে অবনী নিজেও চিল্লাচ্ছে। তার কিছুক্ষণ পর একটা ভারী ভারকাম লোক আসে, অনেক লম্বা আর হাট্টা কাট্টা, গায়ে কালো সিল্কের মতো একটা হুডি চড়ানো। হুডিটা লোকটার চোখ অবধি ঢেকে রেখেছে। লোকটার মাঝে যেন অহংকারের আর শেষ নেই। দু হাত উপর তুলে চিল্লিয়ে আসছে, যেন তার থেকে বড় আর কেউ নেই, সে একাই সব। লোকটি এসে ওই সাদা স্টেজটার ভেতরে চলে যায়। তারপর অন্য আরেকজন লোকটার হাতে বক্সিং গ্লাভসগুলো পরিয়ে দিতে লাগে। এই কি ম্যাচ খেলবে নাকি? হ্যাঁ। হায় রে, এর এক ঘুষি খেলেই তো উঠে আর দুনিয়া দেখতে পারবে না কেউ। না সোনা, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। এর থেকেও উপরে আরেকজন আছে, তার সাথে কেউ পারেনি আর কেউ পারবেও না। তো চিন্তায় তো এর থাকা উচিত যে সে আসলে কার সাথে টক্কর নিতে যাচ্ছে। ওয়েট অ্যান্ড সি। তবে সামনে তাকিয়ে দেখ। এবার যে এলো তাকে দেখে সবাই যেন অসুখে আরেক দফা ফেটে পড়ে। নাই সে অহংকারে দাম্ভকিতা করেছে, আর না নিজেকে বড় বলে দাবি করেছে। শুধু নর্মালি হেঁটে আসে, পরনে ফুল ব্ল্যাক গেট আপ। সে আর কেউ না, আব্রাহামই। সবার মুখে শুধু তারই নাম। আর আব্রাহামকে আসতে দেখে তো আরতের মুখ হা হয়ে যায়। ওই দেখ কে আসছে, আব্রাহাম স্যার। আহা, উনি বক্সিং খেলবেন? হ্যাঁ। আর এটা তুই আগে থেকেই জানতিস? হ্যাঁ। আমাকে আগে কেন বলিসনি? আরে কি আর বলবো, এখানে এসেই তো দেখছি। আমি আসতামই না যদি জানতাম যে উনি বক্সিং খেলবেন। কেন বলতো? এমনি। আর তার অবনীর সামনে তাকিয়ে থাকে। আব্রাহাম এসে নিজের জ্যাকেটের চেইনটা খুলে ফেলে, আর তাতেও যেন মেয়েদের চিল্লাফালা দ্বিগুণ হয়ে যায়। কালো একটা গেঞ্জি আর প্যান্ট পরে আসে, স্টেজে চলে যায়। আব্রাহাম খেয়াল করলো যে তার প্রতিদ্বন্দ্বী তাকে বেশ রাগি একটা লুক দিচ্ছে। আব্রাহাম তার পাত্তা না দিয়ে হাতে গ্লাভটা পরে নেয়। হঠাৎ ওই লোকটা আব্রাহামকে বলে ওঠে, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। কে যাবে তা তো সময় বলে দিবে। এই বলে ম্যাচ শুরু হলো। আব্রাহাম একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তবে ওই লোকটি বেশ ক্ষোভ নিয়ে আব্রাহামের কাছে যায়, নিজের সব শক্তি দিয়ে আব্রাহামের গায়ে একটা পাঁচ মেরে দেয়। আব্রাহাম তাতে এক চুল নড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। লোকটা আরও একবার আব্রাহামের গায়ে হিট করে। এতে মানুষের ভিড় কিছুটা হতাশ ভাব দেখা যায়। সবাই নিচু গলায় ও করে উঠে। এভাবে দেখতে দেখতে আব্রাহামের গায়ে আরও কয়েকটা পাঁচ মারে। আব্রাহাম গায়ে যে কটা পাঁচ মেরেছে তার সব কটাতে আরা তার চোখ সব কুঁচকে নিচ্ছিল। এবার লোকটা আরও একটা পাঁচ বসিয়ে দেয়, আর এটাই যেন লাস্ট হিট ছিল। আব্রাহাম এবার রাগে গর্জে ওঠে, চোখগুলো লাল বর্ণ ধারণ করে অগ্নিমূর্তি। লোকটা আব্রাহামের হঠাৎ এমন লোক দেখে অবাকি হয়ে যায়। আর আব্রাহাম এবার একটা গর্জন দিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটার একদম মুখ বরাবর ঘুষি মেরে দেয়। তাতে মুখ থেকে নিমিষে রক্ত ছিটকে বের হয়ে পড়ে, আর পাবলিক সবাই চিল্লে দাঁড়িয়ে পড়ে, যেন তারা এটা চেয়েছিল। আরাত এক মনে তাকিয়েছিল, আর অবনীয় আরাতের কানেই ইয়ে বলে চিৎকার করে ওঠে। ম্যাচের যে রেফারি ছিল তিনি ওই লোকটার কাছে এগিয়ে যান। ওই লোকটা এখন আর আস্ত নেই, সে তখনই লুটিয়ে পড়েছে। রেফারি তার কাছে গিয়ে 1 2 3 বলে, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যায় না। খেয়াল করে দেখে যে ওই লোকটার ঘাড়ের হাড় ভেঙে গেছে, মুখের ভেতরে দাঁত অবধি ভেঙে গেছে, মুখের এক সাইড প্রায় থেতলে গিয়েছে, নিতর হয়ে পড়ে আসে নিচে। শুধু আধা আধো নয়নে আব্রাহামের দিকে তাকিয়েছিল। আব্রাহাম লোকটার দিকে কিছুটা ঝুঁকে বলে, গেট উইল সুন ডুড। অবশেষে রেফারি এসে আব্রাহামকে বিজয়ী হিসেবে ঘোষণা করে, যা আব্রাহাম প্রতিবারই হয়। আব্রাহাম এবার সবার দিকে এক নজর তাকায়, তবে তখন তার নজর যায় আরাতের দিকে। আরাত তো আগে থেকে আব্রাহামের দিকে তাকিয়েছিল। আব্রাহাম জানতো না যে আরাতও এখানে আছে। আব্রাহাম আরাতের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এসে পড়ে, আর আরাত অবনীকে নিয়ে দ্রুত বের হয়ে আসে সেখান থেকে। ক্লাবের বাইরে এসে আরাত বুক ভরে দম নেয়। বাঁচলাম! কি ছিল এটা? দারুণ না? কচুর মাথা। আর তুই আগে থেকে জানতিস যে এখানে আব্রাহাম চৌধুরী আসবেন, তাই তুই এসেছিস, তাই না? সত্যি বলতে তোকে দেখানোর জন্যই এসেছিলাম। তুইও না, এখন চল তো এখান থেকে। আরাতের অবনী এসে পড়ে, আর ওদিকে আব্রাহাম নিজের চুলগুলো আলতো হাতে ঝাড়তে ঝাড়তে এসে পড়ে। পানির বোতলটা নিয়ে এক নিমিষে খেয়ে নেয়, আর বাইরে আসতেই অয়ন কৌশল তার দিকে এগিয়ে যায়। ওয়াও মেরে শের, লোকটার গার্ড ভেঙে দিলি। ওর ভাগ্য ভালো যে জানে মারিনি। রাগটা একটু কমা ভাই, এইটা একটা গেম ছিল মাত্র। আজ যাই হোক, কাল অফিস আছে, সেখানে তো দেখা হচ্ছে তাই না? আজ তাহলে চাই। কি কাজ?
আছে, তার চাকরিটা শুধু জাস্ট খেয়ে দিতে হবে। কি মানে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে? কিন্তু কেন? আর তুই তো কখনোই কারো ক্যারিয়ারের পিছনে পড়িসনি, তাহলে এখন কেন, তাও আবার একটা মেয়ের? আমার ডাল মে কুছ কালা, না পুরো ডালই কালা মনে হচ্ছে। আবরাম দুজনের মাথাতেই জোরে কাট্টা মারে। তোদের এত কিছু না ভেবে যা করতে বলেছি শুধু তাই কর, আর যত দ্রুত সম্ভব কাজটা হয়ে যাওয়া দরকার, বুঝতে পারলি? হয়ে যাবে, বাট মেয়েটাকে নাম কি? সব ডিটেলস পেয়ে যাবি। এই বলে আবরাম গাড়িতে উঠে চলে যায়। অয়নার কৌশলও এসে পড়ে। আবরামের মাথায় এখন শুধু আরাতের কথাই ঘুরপাক খাচ্ছে। সে জানে না কেন জানি তার ওই মেয়েটাকে দেখলে চোখ সরাতে মন চায় না। চোখ যেন তাকে না দেখতে পেয়ে বেশ নারাজ। আবরাম ড্রাইভ করছে আর ঘুরে ফিরে চোখের সামনে আরাত বারবার ভেসে উঠছে। নিজের বাসায় চলে যায় আব্রাহাম। বাসার ভেতরে ঢুকলে অনেকগুলো স্টাফ সামনে আসে, তবে আব্রাহাম নিজের রুমে চলে যায়। তার দাদিকে দেখে না হয়তো ওনার রুমে। আব্রাহাম আগে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। উপর থেকে ঠান্ডা পানির বিন্দুগুলো গড়ে গড়ে সারা গায়ে পড়ছে। আর আব্রাহাম তার চোখ বন্ধ করে এক হাত দিয়ে কপালের সামনে আসা চুলগুলোকে পেছনে ঠেলে দিচ্ছে, আর এক হাত কোমরে ঠেকিয়ে রেখেছে। একটা সময় বের হয়ে পড়ে। হলরুমে গিয়ে দেখে ইলা বসে আছে। আব্রাহাম তার দাদির কাছে গিয়ে তার কোলে মাথা রেখে দিয়ে শুয়ে পড়ে, আর ইলা আব্রাহামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি রে, কি হয়েছে? শরীর খারাপ? না এমনি। কিছু তো একটা হয়েছে, বল না। দাদি, আমি না যেন কোথাও আটকে গিয়েছি। মানে আমি তো চলতি, কিন্তু আমার মন মস্তিষ্ক যেন কিছুতে আটকে গেছে, থেমে গেছে। বেরোতে চাইছি কিন্তু পেরে উঠছি না। আমার কিন্তু ব্যাপারটা বেশি সুবিধার লাগে না। মানে? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। দাদি, কথা পিছিও না তো। তোর কাছ থেকেই তো শিখেছি। আব্রাহাম কতক্ষণ সেখানে থেকে তারপর নিজের রুমে চলে যায়। রাতে অয়নকে ফোন দিয়ে যার চাকরি খাওয়ার কথা বললো তার সব ডিটেলসই দিয়ে দেয়, আর অয়ন তৎক্ষণাৎ গিয়ে ওই অফিসের অন্যের সাথে কথা বলে। ব্যাস, কাজ শেষ। আব্রাহামকে ফোন করে ইনফর্ম করে দেয়, আর সব শুনে আব্রাহাম একদম ছাড়ে। এখন শুধু সামনে কি হয় তা দেখার পালা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছিল আয়রাত, তখনই তার ফোন বেজে ওঠে। গিয়ে তা রিসিভ করে কানে ধরতে আয়াতের চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায়। ফোন ডেকে দিয়ে ডিশ চেঞ্জ করে নাকে দ্রুত বের হয়ে পড়ে। অনামিকা জিজ্ঞেস করলো, আয়াত কিছু বলে না। বেশ খানিক সময় বাদে অফিস গেলে তৌফিক ছুটে আয়াতের কাছে আসে। রে, কি শুনে এগুলো? আরে আমি নিজেই বুঝতে পারছি না যে কি থেকে কি হচ্ছে। অবনী কোথায়? এই তো, কিন্তু তোর কি হলো? তুই চাকরিটা ছেড়ে দিচ্ছিস কেন বলতো? আরে কিসের চাকরি ছেড়ে দিয়েছি? মাথা খারাপ হয়েছে তোর? আমি নিজেই তো মাত্র শুনতে পেলাম যে আমার চাকরি নেই। কিভাবে কি? আয়রাত, অবনী আর তৌফিক কথা বলছিল, তখনই অফিসের সিনিয়র কর্মকর্তা মারুফ হোসেন আসেন। মিস আয়রাত। আয়রাত তো ভারী খেপা খেপে গিয়েছে, দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়। কি ফাজলামি কেন শুরু বলতো? করেছেন আপনারা? আরে আয়রা, তুমি সিনিয়র আমাদের। রাখ তোর সিনিয়র, চাকরি তো আমার এমনিতেও গিয়েছে। আর এই যে আপনি সিনিয়র নামে ধান্দাবাজ কোথাকার। আসলে আসলে কি কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো তা কি আমি জানতে পারি? ভুল তথ্য ছাপানোর জন্য। আপনাদের আগেও বলা হয়েছে আর এখনও বলছি যে সেটা মাত্র একটা ভুল ছিল আমার। এমন ভুল রিপোর্ট দিনে হাজারোটা ছাপানো হয়, যদিও তারা ইচ্ছে করেই করে, আর আমি ভুলে করেছি। সব ক্লিয়ার হয়ে গিয়েছিল, তাহলে কেন? না, এটা তো কোনো যুক্তির কথা না। আপনি এত বড় একজন মানুষ, আব্রাহাম স্যারকে নিয়ে এত একটা কাহিনী করবেন আর আপনাকে কিছু করা হবে না, এটা তো কোনো কথার মাঝে পড়ে না। আমি আব্রাহাম চৌধুরীকে নিয়ে নিউজ করেছি, যেখানে ওনার কোনো সমস্যা নেই, সেখানে আপনি বলার কে? দেখুন মিস আয়রাত, এটা আমাদের অফিসের নিয়মের বাইরে। আর যেখানে আব্রাহাম আহমেদ চৌধুরীর মতো ব্যক্তিত্ববান মানুষের কথা, সেখানে তো আর কোনো প্রসঙ্গই খাটে না। সরি টু সে, বাট আপনার চাকরি আর নেই। হ্যাঁ, আমারও কোনো ইচ্ছে নেই ফালতু রিপোর্টিং করার। এই বলে আয়রাত রেগে তেরে সেখান থেকে চলে আসে। মাথা এত গরম যে সেখানে আলু রাখলে মনে হয় আলু সিদ্ধ হয়ে যাবে। তবে একজোড়া আঁখি সর্বদা তার উপর যেন কোরার নজর রেখে যাচ্ছে, যা আয়াতের অজানা।
আয়াতের আগে থেকেই জার্নালিস্ট রিপোর্টার প্রফেশনটার উপর বেশ ঝোঁক ছিল। সে তো ভেবেই নিয়েছিল যে রিপোর্টার হবে, আর হয়েও গিয়েছিল। এসএ রিপোর্টার আয়াতের রেকর্ড বেশ ভালো ছিল, তবে একজন ভিপিকে নিয়ে হুট করে না বুঝে নিউজ করার ফলে আজ চাকরিটা তাকে হারাতে হলো। এগুলো ভাবছে আর বাসায় যাওয়ার উদ্দেশ্যে পাওয়ার হচ্ছে আয়রাত। রাগ হচ্ছে এখন, প্রচুর রাগ। এতই রাগ যে মন চাইছে নিজের সামনে যা পড়ছে তাই যেন ভেঙে একেবারে চুরমার করে দিক, কিন্তু তা আর পারছে না। একসময় আয়রাত রাগগুলো তার চোখের অশ্রুতে পরিণত হয়। রাগ আর সামলে রাখতে না পেরে কেঁদে দিয়েছে। তবুও চোখের জলবিন্দুগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই তা হাতের উল্টো পাশ দিয়ে দুটো মুছে ফেলে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। বেশ সময় পর বাসায় ফিরে আসে, আর আয়াতকে দেখেই অনামিকার কেমন সন্দেহ হয়। অনামিকা কপাল কুঁচকে তাকিয়েছিল তার দিকে। আয়াত যখন আলতো করে তার চোখ তুলে তাকায়, তখন অনামিকা আরও শিওর হয় যে কিছু না কিছু তো একটা হয়েছে। আয়াত হলডুমে সোফাতে ধপ করে বসে পড়ে, ব্যাগটা সাইডে রেখে দু হাত দিয়ে নিজের কপালে চেপে ধরে।